নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো বাংলাদেশের উদীয়মান লেখিকা ইলমা বেহরোজের লেখা একটি জনপ্রিয় উপন্যাস আমি পদ্মজার প্রথম পর্ব। শুনতে থাকুন আমি পদ্মজা। আকাশের তারাগুলো রূপলি কুঁচি ছড়িয়ে দিয়েছে চারিদিকে। দূর থেকে ভেসে আসছে শিয়ালের করুণ আর্তনাদ, যা রাতের নীরবতাকে আরো গভীর করে তুলেছে। নিস্তব্ধ প্রকৃতির বুকে সুর তুলেছে ঝিঁঝি পোকার ডাক। মাঝে মধ্যে উদ্দাম বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো মর্মর ধ্বনি তুলেছে। এমন এক রাতে থরথর করে ক্ষীণ লণ্ঠনের আলো কাঁপছে গ্রামের শেষ প্রান্তের হাওলাদার বাড়ির একটা ঘরের ভেতরে। বিদ্যুৎহীন এক ঘরের পালঙ্কে নিথর পড়ে আছে কাঁথা জড়ানো ফরিনার দুর্বল দেহটা। তার চোখ বন্ধ, মুখে ক্লান্তির ছাপ। লতিফা পা টিপে টিপে ঘরে ঢুকে ধীর পায়ে ফরিনার শিওরে দাঁড়ালো, মৃদু স্বরে ডাকলো, খালাম্মা, ঘুমাইছেন? ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন। দৃষ্টি ঘোলাটে, বয়সের তুলনায় অনেক বেশি প্রবীণ দেখাচ্ছে তাকে। দেখেই বোঝা যাচ্ছে জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছেন। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কণ্ঠস্বর এতই ক্ষীণ যে লতিফা তা বুঝতে পারল না। সে ঝুঁকে বলল, কি কইছেন খালাম্মা? ফরিনা কষ্ট করে উচ্চারণ করলেন, পদ্মজা কই? আপনার ঘরে আইতে না দেখলাম। ঘুম থেকে ওইটা তো দেখি নাই আর। একটু থেমে জিজ্ঞেস করলেন, এখন কই আছে? লতিফা অনুমান করে বলল, মনে হয় ঘরে আছে, ডাইকা দেমু? না, থাক, ক্লান্ত স্বরে জবাব দিলেন ফরিনা। কিছু খাইবেন? ফরিনা মাথা নেড়ে মানা করলেন, না, আরেকটা কেঁথা দে। লতিফা আলমারির দরজা খুলে কাঁথার বদলে তুলোর মতো নরম লেপটি বের করলো। সযত্নে ফরিনার কুকড়ে যাওয়া দেহটিকে ঢেকে দিয়ে করুণ স্বরে পড়ল, শীতের দাপট বাড়ছে খালাম্মা, শুধু কেঁথা দিয়া হইব না, আপনার কষ্ট কমব না। ফরিনার চোখ হারিয়ে গেল জানালার ওপারে, আকাশের তারা ভরা বিশালতার দিকে। হালকা হিমেল বাতাস ঘরের কোণে কোণে সুরেলা গুঞ্জন তুলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার মনে হলো আকাশের তারার ভিড়ে স্পষ্ট হয়ে উঠেছে বাবুর শৈশবের সেই সরল মায়াভরা মুখ। স্মৃতির পর্দায় ভেসে উঠল সেই দিনের কথা। বাবুর জন্মের পর আমিনা ভ্রু কুঁচকে বলেছিল, তোমার ছেঁড়া তো সত্যি কালা হয়েছে। আমার কথাই ফলল তো? কটু মন্তব্য শুনেও ফরিনার হৃদয়ে সেদিন কোনো রাগ বা অভিমানের দাগ কাটেনি, বরং বাবুর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই ছোট্ট মুখে ছড়িয়েছিল এক সমুদ্র মায়া, কচি পাতার মতো কোমল। শ্যামল সেই মুখে দেখে তিনি এক মুহূর্তে ভুলে গিয়েছিলেন জীবনের সব অতীত বেদনা। বুক ভরা ভালোবাসায় তিনি ছোট্ট বাবুকে কোলে তুলে নিয়ে আদর করে বলেছিলেন, আমার বাবু। বাবুর নাম রাখা হলো আমির হাওলাদার। সময়ের স্রোতে দিন গড়িয়ে যেতে লাগলো, আর সেই সঙ্গে
ধীরে ধীরে বড় হতে লাগলো আমির। মায়ের রেশমি চুলের বেনি কাঁথা তার প্রতিদিনের সবচেয়ে আনন্দময় কাজ হয়ে উঠেছিল। মায়ের হাতের রান্না ছাড়া পেটই ভরতো না। কত যে আবদার ছিল তার, আম্মা আম্মা বলে বাড়ি মাতিয়ে রাখতো সে। ছোটবেলা থেকেই আমির ছিল দৃঢ়কায় ও তেজস্বী। 14 বছর বয়সেই সে এত শক্তিশালী হয়ে উঠেছিল যে একদিন মাকে কোলে তুলে পুরো বাড়ি ঘুরে বেড়িয়েছিল। সেদিন ফরিনা আনন্দে আত্মহারা হয়ে ছেলেকে আদর করে বকেছিলেন। সেই মুহূর্তে তার উচ্চ স্বরে হাসি বাড়ির চারপাশে সুখের সুর ছড়িয়ে দিয়েছিল। আমির তার জীবনে যেন এক টুকরো স্বর্গ এনে দিয়েছিল। আজ অতীতের সেই মধুর স্মৃতি মনে হতেই ফরিনার ঠোঁট দুটো বেদনায় কেঁপে উঠল, চোখে জমে উঠল অশ্রুর স্বচ্ছ বিন্দু। বার্ধক্যের এই প্রান্তে এসে স্মৃতির নিষ্ঠুর কামড় তার হৃদয়কে বিদ্ধ করেছে। জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি, কিন্তু স্মৃতির ভার যেন ক্রমেই আরো অসহনীয় হয়ে উঠেছে। অতীতের সুখময় দিনগুলো এখন বেদনার নদী হয়ে বয়ে চলেছে বুকে। ফরিনার চোখের পাতা ভেদ করে গড়িয়ে পড়ল বেদনার নোনা জল। লতিফা ব্যাকুল হয়ে উঠল, খালাম্মা, ও খালাম্মা। কম্পমান ঠোরজোড়া দাঁত দিয়ে চেপে ধরলেন ফরিনা, যাতে হৃদয়ের বেদনা মুখ থেকে উপচে না পড়ে। ভারাক্রান্ত কণ্ঠে বললেন, তুই চল তো, যা। লতিফা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর করুণার সুরে বললে, পদ্মরে কিচ্ছু কয়ে না খালাম্মা, ছেড়িটার বাপ মা নেয়, আমির ভাই জানি সব, শুনলে কষ্টে ময়রা যাইব। ফরিনা লতিফার চোখে চোখ রাখলেন, জিজ্ঞেস করলেন, তুই সব জানতি? লতিফা অপরাধীর মতো মাথা নত করে স্বীকারোক্তি দিল, হ। ফরিনা ক্ষত বিক্ষত সিংহীর মতো গর্জে উঠলেন, আমারে আগে কইলি না কেন তুই? আমার বাবু কেমনে আমার হাত থেকে ছুঁইটা গেল, বাপের রক্ত কেমনে পাইল? তীব্র আবেগের ঝড়ে কেঁপে উঠল তার শরীর। কাশির প্রচন্ড দমকে বুক ফেটে যাওয়ার উপক্রম হলো। বিচলিত হয়ে উঠল লতিফা। কোমল স্পর্শে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিনতি করে বলল, খালাম্মা, দোহাই লাগে, আপনি চিল্লায়েন না, আপনার ক্ষতি হইব। ফরিনা শ্বাসকষ্টে হাঁসফাঁস করতে করতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, এমন ভাবেই বললেন, আমার ক্ষতি হনের আর কি আছে রে লতু? লতিফার হৃদয় কেঁপে উঠল ভয়ে। সে প্রাণপণে দোতলায় ছুটে গেল পদ্মজাকে ডাকতে। ছাদের দিকে শূন্য দৃষ্টি মেলে রইল ফরিনা। তার হৃদয়ে জন্ম নিয়েছে শূন্য একটা গর্ত, যেখানটা একসময় ভালোবাসায় পূর্ণ ছিল। মজিদ হাওলাদার নামক নৃশংস দানবটা শুধু তার নিষ্পাপ বাবুর জীবন নয়, তার আত্মাকেও হত্যা করেছে, পরিবর্তে জন্ম দিয়েছে এক হিংস্র আমিরকে। হাওলাদার বংশের বিষাক্ত রক্ত থেকে তিনি তার অবধ শিশুটাকে রক্ষা করতে পারেননি। যুগ যুগ ধরে সঞ্চিত পাপের পাহাড়কে আমির মাত্র কয়েক বছরে বহু গুণে বৃদ্ধি করেছে। নিভে গেছে একজন নিঃস্ব মায়ের শেষ আশার আলো, হারিয়ে গেছে নিখাদ ভালোবাসা, রয়ে গেছে শুধু নিষ্ঠুর অভিনয়। যে এই ছদ্মবেশ উন্মোচন করবে তার পরিণতি হবে হয় কারাগারের অন্ধকার, আর নয়তো কবরের
নীরব কোল ছুরির মতো ক্ষুরোদার হয়ে পদ্মজার হৃৎপিণ্ডকে তীব্র রোষের সঙ্গে ফালাফাল করে দিচ্ছে দৃশ্যটা। বিষদগ্ধ অগ্নিবাণী ছাই হয়ে যাচ্ছে দেহ, মন, আত্মা। আর ঝাপসা ফাটা দৃষ্টি নিয়ে সামনে চেয়ে রইল সে অপলক। এ কি সত্য? এই দৃশ্যের সাক্ষী হওয়ার আগে সে মাটির সঙ্গে মিশে গেল না কেন? তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি, যাকে সে তার জীবনের স্বপ্ন ভেবেছিল, যার ভালোবাসায় নিজেকে সমর্পণ করেছিল, সেই আমির হাওলাদারের ভয়ঙ্কর অপরিচিত রূপ এখন তার সামনে। আমিরের হিংস্র দুটি চোখ শিথিল হয়ে ভয় ও আতঙ্কে জমে গেল, যেন কোনো শিকারী পশু হঠাৎ নিজেকে ফাঁদে আটকে পড়তে দেখল। মুহূর্তের জন্য শূন্যতা দখল করে নিল তার মস্তিষ্ক। থেমে গেল সমস্ত চিন্তা। হৃৎপিণ্ড বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইল, আর বেল্ট পড়ে গেল অসাড় আঙুল থেকে। চোরা চাউনিতে বিবস্ত্র নারীদের দিকে তাকাতেই ঘুরে উঠল তার মাথা। হে, কোন দুঃস্বপ্নের মধ্যে আটকে পড়ে গেলাম। পদ্মজার কাল বেয়ে নীরবে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। আমির দ্রুত পায়ে এগিয়ে এলো তার দিকে। স্পর্শ করতেই পদ্মজা সরে গেল। তার চোখে ফুটে উঠল ঘৃণার দহন। সেই চোখ যা একদিন ভালোবাসার কোমল আলোয় ভরেছিল, আজ তাতে জ্বলছে দুঃসহ অভিমানের দাবানল। আমির কোনো কথা না বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল, আর পদ্মজা শিউরে উঠল আতঙ্কে। তীব্র ঘৃণায় কাঁপতে কাঁপতে তাকে ঠেলে সরানোর চেষ্টা করল, কিন্তু তার দুর্বল প্রতিরোধ আমিরের দৃঢ় বাহুর সামনে মরুভূমির বালুকণার মতো বিলীন হয়ে গেল। আমির এক হাতে পদ্মজার দুটি হাত পেছনে মুঠো করে ধরে অন্য হাতে তার মাথাটি নিজের শক্ত বুকের সঙ্গে চেপে রাখল। কণ্ঠে চাপা ব্যথা আর কম্পন নিয়ে ফিসফিস করে বলল, কিছু দেখোনি তুমি? কিছু না। এরপর চারপাশে দ্রুত নজর বুলিয়ে উচ্চস্বরে নির্দেশ দিল, আরভিদ, আরভিদ, মেয়েদের তাড়াতাড়ি আড়াল করো। মুহূর্তের মধ্যেই এক শ্বেতাঙ্গ যুবক ছুটে এলো। তার উজ্জ্বল লাল চুল বাতাসে দুলছে, কোমরে গুজে রাখা ধারালো ছুরি। হাতে একটি কাপড় নিয়ে সে দ্রুত এগিয়ে গেল মেয়েদের দিকে, চোখে শিকারীর মতো তীক্ষ্ণ দৃষ্টি। পদ্মজা আর্তনাদ করে উঠল, ছাড়ুন আমাকে, আপনি এত নীচ! তার কপাল আছড়ে পড়ল আমিরের বুকে। আমির বিভ্রান্ত, হতবাক। কি করা উচিত, কিভাবে সামাল দেওয়া উচিত এই পরিস্থিতি, তার মস্তিষ্ক কোনো সিদ্ধান্তে পৌঁছতেই পারছে না। হঠাৎ একটি মেয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, আপা, আমাদের বাঁচান, এই লোকটা আমাদের মেরে ফেলবে। তার কথা শেষ হওয়ার আগেই আরভিদ মেয়েটির গালে এমন চড় মারল যে শব্দটি ঘরের দেওয়ালে প্রতিধ্বনি হলো। মেয়েটি যন্ত্রণায় মা বলে কেঁদে উঠল। পদ্মজার শরীর কাঁপছে। কি হচ্ছে, কেন হচ্ছে? সব দুঃস্বপ্ন হয়ে যাক। সে চিৎকার করে উঠল, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ঘরের কোণে এক কিশোরী আতঙ্কে থরথর করে কাঁপছিল। তার হাতে আরভিদের দেওয়া পুরনো একটি কাপড়ের টুকরো, যা সে শক্ত করে বুকের কাছে ধরে রেখেছিল। মেয়েটির ভীত চোখগুলো পদ্মজার মুখে স্থির হয়ে গেল। পদ্মজার অনড় দৃষ্টি আর দৃঢ় ভঙ্গিমা দেখে মেয়েটির মনে অল্প হলেও আশা জাগলো। সে ভাবল, হয়তো এই নারীর মধ্যে তাদের মুক্তির পথ আছে। মেয়েটি কম্পিত কণ্ঠে বলল, আপা, আমাদের বাঁচান, ওরা আমাদের অনেক মারে। আমির কিছুতেই পদ্মজাকে হটাতে পারছিল না, যেন মাটির সঙ্গে লেগে আছে। মেয়েটির আর্তনাদ
তার ভেতরে জ্বলে থাকা আগুনকে আরো উস্কে দিল। সে ঘুরে তাকালো। তার রক্তচক্ষু দেখে মনে হলো মুহূর্তে সব কিছু ছারখার করে দেবে। আরভিদ রেগে মেয়েটির পেটে লাথি মারলো, আর সঙ্গে সঙ্গে মেয়েটির যন্ত্রণায় কুকড়ে মাটিতে পড়ে গেল। কাপড়ের টুকরোটি তার হাত থেকে ছিটকে পড়লো মেঝেতে। তাতেও আরভিদের রাগ মিটল না। সে মেয়েটিকে আবার আঘাত করতে উদ্যত হলো। মেয়েটি দেয়ালে আঘাত খেয়ে নিচে লুটিয়ে পড়ল। রক্তের ধারা তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আরভিদ এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তার কোমরে গোঁজা ছুরিটি কখন মাটিতে পড়ে গেল সে টেরও পেল না। নৃশংস দৃশ্যটি দেখে একটা আগ্নেয়গিরি ফুলে ফেপে উঠল পদ্মজার ভেতর। সমস্ত শক্তি জড়ো করে সে আমিরকে ধাক্কা মারল। আমিরের মনোযোগ তখন মেয়েটির দিকে ছিল বলে অপ্রস্তুত হয়ে একপাশে ছিটকে গেল সে, আর তড়িৎ গতিতে মেঝে থেকে ছুরিটা তুলে নিল পদ্মজা। তার চোখে মুখে তখন শুধুই প্রতিহিংসার আগুন। ছুটে গেল সে আরভিদের দিকে। লোকটা কিছু বুঝে ওঠার আগেই সর্বশক্তিতে সেধে দিতে চাইল ছুরির ফলা, কিন্তু মুখ দিয়ে শুধু একটা অস্ফুট শব্দ বের হওয়া ছাড়া আর কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না আরভিদের চেহারায়। পরনের ভারী জ্যাকেটটা ছুরির আঘাত ঠেকিয়ে দিয়েছে, তবে আকস্মিক এই আক্রমণে বিচলিত হয়ে পড়ল সে। চোখে দেখা গেল ভয়ের ছায়া, আর পরক্ষণেই তাতে খেলে গেল রাগ। পাল্টা আঘাত হানার জন্য হাত তুলতেই আমির চিৎকার করে বলল, আরভিদ থামো। থেমে গেল আরভিদ। পদ্মজা আবার আঘাত করতে প্রস্তুত হলো, আর আমির দ্রুত এগিয়ে এসে জাপটে ধরল তাকে। থামো পদ্মজা, চেঁচিয়ে বলল সে। পদ্মজার চোখে তখন অগ্নিবর্ষী ক্রোধ। সারা শরীর থরথর করে কাঁপছে, মুখ দিয়ে বেরোচ্ছে হিংস্র বাঘিনীর মতো ফোঁস ফোঁস শব্দ। আমির বিস্ময়ে হতবাক। এমন রূপ তো সে কখনো দেখেনি পদ্মজার। এতদিন ধরে যে মেয়েটিকে চিনেছে সে আজ সম্পূর্ণ অপরিচিত। চকচক করছে পদ্মজার হাতের ছুরি। ফ্রান্স থেকে আনা এই অস্ত্র দক্ষ হাতে পড়লে ভারী জ্যাকেটটা রক্ষা করতে পারতো না আরভিদকে। সাহস সঞ্চয় করে জোর করে ছুরিটা ছিনে নিল আমির। তাতেও এক বিন্দু কমল না পদ্মজার ক্রোধোন্মুক্ত ছটপটানি। ঘরের কোণে মেয়েগুলো তখন দ্বিগুণ ভয়ে কাঁপছে। তাদের কাছে পদ্মজা এখন এক ভয়ঙ্কর রূপসী ডাইনি, এমন একজন যে 1000 বছর ধরে যুবতীদের রক্ত পান করে নিজের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেছে। আমির পদ্মজাকে জোর করে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের বাইরে। তার শক্ত হাতের বাঁধন ছাড়তে না পেরে ছটফট করছে পদ্মজা, চেঁচাচ্ছে ক্ষণে ক্ষণে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লম্বা চুলের ফর্সা লোকটা নির্বিকার। আমিরের নির্দেশ ছাড়া সে এক পাও নড়বে না। পদ্মজার সঙ্গে হাতাহাতির মধ্যেই আমির নির্দেশ দিল, মেয়েগুলোকে সামলাও, দ্রুত যাও, আরভিদকে সাহায্য করো। তারপর পদ্মজাকে একটি নির্জন ঘরে নিয়ে এলো। পদ্মজা তখন বিক্ষুব্ধ সমুদ্রের মতো উত্তাল। তার মনে ক্ষোভ ও হতাশার ঝড় বয়ে যাচ্ছে, জীবনের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। আমির তাকে একটি চেয়ারে বসিয়ে দ্রুত তার হাত পা দড়ি দিয়ে বাঁধতে লাগলো। পদ্মজা ভাবল এটাই সুযোগ ওরাকে ধাক্কা মেরে পালানোর, কিন্তু পরক্ষণেই নিজেকে প্রশ্ন করল, কোথায় পালাবো? যে মানুষটিকে এতদিন ভালোবেসেছি, যার সঙ্গে জীবনের প্রতিটি সুখ দুঃখ ভাগ করেছি, তার কাছ থেকে কি আদৌ পালানো সম্ভব? তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মাথা নিচু করে কান্না জোড়ানো কণ্ঠে বলল, আমি মেনে নিতে পারছি না
এই বিশ্বাসঘাতকতা, এই নিষ্ঠুরতা মেনে নিতে পারছি না। আমির ধীরে ধীরে কিছুটা দূরে সরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। তার চোখে মুখে বিষাদের ছায়া। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। কি যেন একটা হৃদয়টাকে নিঃশব্দে চিবিয়ে খাচ্ছে। পদ্মজা চোখ তুলে তাকালো। দুজনের দৃষ্টি মিলতেই ভেঙে পড়ল তার কণ্ঠ। আপনি আমাকে বাঁধতে পারলেন? আমির নীরব। পদ্মজা আবার পড়ল, আপনি অমন নিষ্ঠুর ভাবে মেয়েগুলোকে মারতে পারলেন? আমির এবারও নিরুত্তর। পদ্মজার কণ্ঠে এবার বিস্ময় ও ক্ষোভ মিশে গেল। এত খারাপ আপনি? মেয়েগুলোকে কেন মারছিলেন? আমির তখন মুখ দর্শকের ভূমিকায়। পদ্মজার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আপনি সত্যি এত নিষ্ঠুর, নাকি এসব দুঃস্বপ্ন? আমির হঠাৎ মুখ খুলল ভিন্ন প্রসঙ্গে। রিদওয়ান কোথায়? তীক্ষ্ণ হাসি ফুটে উঠল পদ্মজার ঠোঁটে। ব্যঙ্গ ভরে বলল, আমাকে পাহারা দিতে রেখেছিলেন, মারতেও বলেছিলেন। আমিরের কণ্ঠ এবার কঠোর। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কয়েক মুহূর্ত স্বামীর দিকে তাকিয়ে রইল পদ্মজা। তারপর ধীরে ধীরে বলল, খুন করেছি। আমিরের চোখ বিস্ফারিত। কি বললে? পদ্মজার কণ্ঠে এবার একটু চাপা হাসি। মরেনি, হাসপাতালে আছে। আবার নিস্তব্ধতায় ডুবে গেল ঘরটা। পদ্মজা অপলক দৃষ্টিতে আমিরকে দেখছিল। সেই চেনা মুখ, যা একসময় স্নেহ মমতায় ভরেছিল, আজ তার কাছে কত অচেনা। সেই মুখে এখন কেবল পাশবিকতার ছায়া। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা নিজ হাতে তার অন্তরে জাহান্নামের অঙ্গার ছড়িয়ে দিয়েছেন। এতদিন ধরে জমে থাকা সব প্রশ্ন মুহূর্তে ধোঁয়ায় মিলিয়ে গেছে। এখন তার দৃষ্টিতে শুধুই আমির, যেন পুরো পৃথিবী থেকে সব কিছু মুছে গিয়ে শুধু আমিরকে রেখে গেছে সময়। একটা বিষণ্ণ হাসি ফুটল পদ্মজার ঠোঁটে। ধীরে ধীরে বলল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে ছুরি বসাবেন, নাকি রামদার কোপ, নাকি আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে রেখেছেন আপনার অস্ত্র ভাণ্ডারে? আমির চুপ, তার চোখেও দ্বন্দ্বের ছায়া। পদ্মজা এবার চোখে চোখ রেখে প্রশ্ন করল, পশুরা কি কাউকে ভালোবাসতে পারে? অনেকক্ষণ নীরব থাকার পর আমির গভীরভাবে শ্বাস নিল। তারপর নিচু স্বরে বলল, বাসে বোধহয়। পদ্মজা হেসে উঠল। সেই হাসি এমন তীব্র বেদনায় মোড়া, যা কান্নার থেকেও বেশি হৃদয় বিদারক। চেয়ারের পিঠে হেলান দিয়ে এক মুহূর্তের জন্য স্থির হলো। তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলো। মেয়েগুলোকে ছেড়ে দিন। অসম্ভব। আমি ঠিক ছাড়িয়ে নেব। আমিরের মুখ কঠিন হয়ে উঠল। আর ঝামেলা বাঁধিও না, নইলে। নইলে কি করবেন? খুন করবেন? তার বেশি আর কি বা করতে পারেন আপনি? একটু ভয় ডর ঢোকাও মনে। বিশ্বাস করুন, আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। কথাটা শুনে চমকে উঠল আমির। পদ্মজার চোখ টলমল করছে। সেই চোখ, যা গতকাল অবধি তার জীবনের আলো ছিল, আজ সেই আলো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে।
আমিরের মন অস্থিরতায় ভরে উঠল। তার ভালোবাসার মানুষটি কখনোই এমন নিষ্ঠুর কিছু বলতে পারে না, কিন্তু কিভাবে যেন কথাগুলো অতি সহজে উচ্চারিত হলো পদ্মজার ঠোঁট থেকে। নিয়তি কি তবে তাদের এমন পথে নিয়ে যাচ্ছে যেখানে ভালোবাসা আর ঘৃণা একাকার হয়ে গেছে? নিজেকে সামলে নিয়ে মৃদুস্বরে বলল, ভালোই তো ছিলাম আমরা। পদ্মজার চোখে অভিমানের আগুন দপ করে জ্বলে উঠল। মুখোশধারীর সঙ্গে আবার ভালো থাকা, কি বিদ্রুপ! একেবারে মায়ের মতো হয়েছ। নিখুঁত অভিনেতা। বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে? তোমার আদর্শ, তোমার পবিত্রতা। আপনি কলুষিত করেছেন। বিয়ে করেছি। কেন করেছেন? ভোগ করে নদীতে ভাসিয়ে দিতেন, তাহলে তো নরকীয় যন্ত্রণা সহ্য করতে হতো না। সব ভুলে যাও, রানীর মতো থাকবে। তার কণ্ঠে জোর নেই। আমি জানি পদ্মজাকে ভুল বোঝানো সহজ নয়। এতদিন সে পদ্মজাকে অন্ধকারে রেখেছিল, কিন্তু পদ্মজা তাকে আলোয় রেখেছিল। সেই আলোতে সে চিনেছে পদ্মজার প্রকৃত রূপ। পদ্মজা কোনো অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয়। তবুও চেষ্টা করতে হবে। নিয়তি এক নির্মম পরিহাসের ফাঁদ পেতেছে। যদি সে ঝড়ের কবলে না পড়তো, আজও পদ্মজা কিছুই জানতে পারত না। পাশার দান উল্টে গেছে। এ যেন সেই পুরনো কথারই সত্যতা। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। জলভরা চোখে আমিরের দিকে অপলক তাকিয়ে আছে পদ্মজা। চোখের সামনে সবকিছু স্পষ্ট দেখতে পেয়েও বিশ্বাস করতে পারছে না। বুকের ভেতর যে ঝড় বইছে, সেই যন্ত্রণা মৃত্যুর শেষ মুহূর্তের যন্ত্রণাকেও যেন হার মানায়। কে কি হলো তার জীবনে? যে মানুষটা তার সামনে দাঁড়িয়ে মধুর প্রেমের কথা বলতো, সে মানুষটাই আজ তাকে শক্ত করে বেঁধে রেখে নির্বিকার ভাবছে তার ভাগ্যে কি ঘটবে। চোখ নামিয়ে দেখলো হাতের চুড়িগুলো, মায়ের দেওয়া চুড়ি। মায়ের স্মৃতির কথা মনে হতেই বুকটা ভেঙে পড়ল। এই নিষ্ঠুর পৃথিবীতে একমাত্র আশ্রয় ছিল তার মা। মায়ের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ হয়েছিল যে স্বামীর জন্য, সেই মানুষটা এভাবে খিরগিটির মতো রং বদলালো? না, বদলায়নি। সে বরাবরই এমনই ছিল, কেবল মুখোশটুকু পড়েছিল। আর সেই মুখোশের আড়ালে গোপনে ধ্বংস করে দিয়েছে তার সমস্ত বিশ্বাস, সমস্ত ভালোবাসা। মেয়েগুলোর চিৎকার দূর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। কিছু দিয়ে পেটানো হচ্ছে। শব্দ হচ্ছে ফ্যাচ ফ্যাচ। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, এই নিষ্ঠুরতা কি আপনার অন্তরে একটু দাগ কাটে না? আমির নিঃশব্দে বসেছিল, গভীর চিন্তায় ডুবে। সব পরিকল্পনা এক মুহূর্তে ওলটপালট হয়ে গেছে। জীবনের জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে সে, যেখান থেকে ফিরে আসার কোনো সহজ পথ নেই। তার মনের গভীরে একটা দ্বন্দ্ব জ্বলছে। একদিকে পদ্মজার ভালোবাসা, আর অন্যদিকে বছরের পর বছর ধরে তিলে তিলে গড়ে তোলা তার অন্ধকার সাম্রাজ্য। যদি নতুন করে সব শুরু করতে হয়, তাহলে হয় পদ্মজাকে হারাতে হবে, নতুবা ছেড়ে আসতে হবে সেই অন্ধকারের মায়াজাল। আমির গভীর শ্বাস নিয়ে মাথা ঝাঁকালো। প্রথম কাজ হলো অলন্দপুরে আসার উদ্দেশ্যটা পূরণ করা। এই দায়িত্ব শেষ করতে পারলেই কেবল অন্য কিছু ভাবা সম্ভব। ততদিন পদ্মজাকে চোখে চোখে রাখতে হবে। তবে তার মনে একটা গভীর আশঙ্কা ক্রমশ জেঁকে বসেছে। যদি পদ্মজা
তার পথে বাধা হয়ে দাঁড়ায়, যদি সে সত্যি শেষ কাঁটা হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তরে মনে ভেসে ওঠা ভয় আর দ্বিধা আমিরের হৃদয়ের অন্ধকার ছায়াকে আরো গভীর করে তুলল। ছটফট করছে পদ্মজা, তার চোখে মুখে অসহনীয় যন্ত্রণার ছাপ। আর সহ্য হচ্ছে না। কাতর স্বরে আমিরকে অনুনয় করলো সে, ওদের মারধর বন্ধ করতে বলুন। আপনার হৃদয় কি একটু কেঁপে উঠছে না? ওদের আর্তনাদ শুনুন, ওরা কষ্টে ছটফট করছে, সারা শরীর রক্তাক্ত ছিল, তার উপর আবার মারা হচ্ছে। না না, আমি আর সহ্য করতে পারছি না। আমির নির্বাক দৃষ্টিতে পদ্মজার দিকে তাকিয়ে রইল। তার মনের মধ্যে কোথাও গভীর একটা শূন্যতা নেমে এলো। এবার আর কোনো বাহানা কাজে লাগবে না। সত্যের মুখোমুখি দাঁড়ানোর সময় এসেছে। যা ঘটছে তা গোপন রাখার আর কোনো পথ নেই। পদ্মজার কান্না আরো তীব্র হলো। এই কান্না কি শুধুই ওই নির্যাতিত মেয়েদের জন্য, নাকি নিজের স্বামী, যে কিনা এই নিষ্ঠুরতার নেপথ্যে, তার প্রতি বিরাট এক অভিমানে বিদীর্ণ হচ্ছে তার হৃদয়। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের প্রথম পর্ব এখানেই শেষ করলাম।